প্রায় 2 দশক, বেশ লম্বা একটা সময়, তাই না? এই দীর্ঘ নির্বাসন শেষে একজন রাজনৈতিক নেতার দেশে ফিরে আসাকে কেন্দ্র করেই আজকের এই আলোচনা। একটা পুরো জাতি যেন অপেক্ষা করে আছে। আচ্ছা, গল্পটা শুরু করা যাক একটা সংখ্যা দিয়ে। আর সংখ্যাটা বেশ বড়, 50 লাখ। ভাবা যায়? ধারণা করা হচ্ছে ঢাকায় এই নেতার ফিরে আসা উপলক্ষে যে সমাবেশ হবে সেখানে ঠিক এত মানুষেরই ভিড় জমতে পারে। একটা অবিশ্বাস্য ব্যাপার। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, তাই না? কে এই ব্যক্তি? আর 18টা বছর পর তার দেশে ফেরাটা কেন এত বড় একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে? কেন এত আয়োজন, এত উন্মাদনা? চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। তার এই প্রত্যাবর্তনকেই বলা হচ্ছে এক ঐতিহাসিক ঘটনা। ঠিকই শুনেছেন, দীর্ঘ 18 বছর। 2008 সালে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন আর তারপর থেকে সেখানেই ছিলেন। এখন অবশেষে তিনি নিজের দেশে ফিরে আসছেন। তারিখটা ঠিক করা হয়েছে 25শে ডিসেম্বর। আচ্ছা, তার এই ফিরে আসার গুরুত্বটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে তার রাজনৈতিক পথ চলাটা ঠিক কেমন ছিল। এখানে দেখুন তার রাজনৈতিক জীবনের একটা ঝলক। শুরুটা হয়েছিল সেই 1988 সালে বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে। সেখান থেকে 2002 সাল নাগাদ তিনি দলের একজন সিনিয়র নেতা হয়ে ওঠেন। কিন্তু আসল মোড় আসে 2007 সালে, যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেফতার হন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এর পরের ঘটনা তো আমরা জানি, 2008-এ চিকিৎসার জন্য দেশ ছাড়েন। কিন্তু মজার ব্যাপার হলো, দেশের বাইরে থেকেও কিন্তু তিনি দলের নেতৃত্বে ছিলেন, প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান আর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। এই পুরো জার্নিটাই কিন্তু বেশ ঘটনাবহুল। তো অতীত থেকে এবার বর্তমানে ফেরা যাক। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে এখন কি হচ্ছে, প্রস্তুতিটা ঠিক কেমন? আয়োজনটা কিন্তু এলাহি কাণ্ড। ঢাকার পূর্বাঞ্চলে 300 ফুট রাস্তার ওপর বিশাল এক মঞ্চ বানানো হচ্ছে। শুধু তাই না, সারা দেশ থেকে সমর্থকদের নিয়ে আসার জন্য 10টা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সমর্থকরা তো বলছেন ঢাকার পরিবেশ নাকি এখন ঈদের মতো লাগছে, চারদিকে একটা উৎসবের আমেজ। কিন্তু এত সব আয়োজন, এত উন্মাদনার মাঝে একটা কিন্তু বেশ অবাক করার মতো ব্যাপার ঘটেছে। আর সেটা হলো, তারেক রহমান নিজে তার সমর্থকদের বলেছেন দয়া করে সেদিন বিমানবন্দরে যাবেন না। বেশ কড়া নির্দেশ কিন্তু। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাচ্ছে। একদিকে নেতার পরিষ্কার নির্দেশ, বিমানবন্দরে বিশৃঙ্খলা করা যাবে না, দেশের সম্মান রক্ষা করতে হবে। আর অন্যদিকে তার সমর্থকদের বাঁধ ভাঙা আবেগ। তারা এটাকে দেখছেন একটা মহা মিলন হিসেবে। অনেকে তো শুধু এক ঝলক দেখার জন্যই সবকিছু উপেক্ষা করে আসতে চাইছেন। একটা অদ্ভুত টানা পড়েন, তাই না? আচ্ছা, তার সমর্থকরা কিন্তু এই ঘটনাটাকে শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে দেখছেন না, তারা এর তুলনা টানছেন বিশ্ব ইতিহাসের বড় বড় সব ঘটনার সাথে। ভাবুন একবার, তুলনাটা করা হচ্ছে কার কার সাথে? ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস, ফ্রান্সের নেপোলিয়ন, রাশিয়ার লেনিন, এমনকি দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো নেতাদের সঙ্গে। মানে রাজনৈতিক বিশ্লেষক আর সমর্থকদের ধারণা, ইতিহাসে যেমনটা দেখা গেছে যে নির্বাসন থেকে ফিরে এসে অনেক নেতা দেশের ভাগ্য বদলে দিয়েছেন, এটাও ঠিক তেমনই একটা যুগান্তকারী মুহূর্ত হতে চলেছে। তো সব মিলিয়ে প্রশ্নটা এসে দাঁড়ায়, এই প্রত্যাবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে কি হতে চলেছে? এটা কি একটা নতুন অধ্যায়ের সূচনা? দেখুন, সমর্থকদের কাছে এটা কিন্তু শুধু একজন নেতার ফিরে আসা নয়, তাদের আশাটা অনেক বড়। তারা ভাবছেন এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে, রাজনীতির একটা নতুন দিক খুলে যাবে। তারা বিশ্বাস করেন তারেক রহমানই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন এবং সরকারও গঠন করবেন। এক কথায় তাদের কাছে এটা একটা দীর্ঘ রাজনৈতিক সংকটের অবসানের প্রতীক। আর তার নিরাপত্তার ব্যাপারে তারা মনে করেন জনগণই তাকে রক্ষা করবে। বিএনপির নেতা ইশরাক হোসেনের এই কথাটা শুনলেই বোঝা যায় তাদের আবেগ আর বিশ্বাসটা ঠিক কোন পর্যায়ে। তিনি বলছেন জনগণ তাকে রক্ষা করবে। কোটি কোটি বুক ভেদ করে এমন কোনো শক্তি নেই যা আমাদের নেতার ক্ষতি করতে পারবে।
মানে তাদের কাছে জনগণের সমর্থনই হল সবচেয়ে বড় রক্ষা কবচ। তো একদিকে লক্ষ লক্ষ মানুষের প্রস্তুতি, আরেকদিকে পুরো দেশের রুদ্ধশ্বাস অপেক্ষা। সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? বিমান থেকে নামার পর ঠিক কি ঘটতে চলেছে? বাংলাদেশের রাজনীতি কি সত্যি এক নতুন পথে বাঁক নেবে? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল।